29শে জানুয়ারি সিপিএম এর প্রকাশ্য সমাবেশ সফল হয়েছে না ব্যর্থ, এ নিয়ে বিগত 3 দিন ধরে রাজ্যের প্রত্যেক রাজনৈতিক মহলে চর্চা চলছে। সিপিএম বলছে, ওরিয়েন্ট চৌমুহনীর প্রকাশ্য সমাবেশ বুকে কাঁপুনি ধরিয়েছে শাসক দলের। শাসক দল নানাভাবে বাধা দিলেও মানুষকে আটকাতে পারেনি। এদিকে শাসক দল বলছে, রাজ্যের প্রগতির বিরুদ্ধে যারা রয়েছে তাদেরকে অক্সিজেন জুগিয়ে ছলে বলে কৌশলে রাজ্যে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে সিপিএম। সিপিএম এর প্রকাশ্য সমাবেশ থেকে দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকার সমস্যা, কৃষকদের দুরবস্থা, সংবিধান ধ্বংস করার চেষ্টা এবং গণতন্ত্রের উপর আক্রমণের মতো বিভিন্ন ইস্যু নিয়ে সরকারের তীব্র সমালোচনা করেন দলের নেতৃত্বরা। এদিকে বিজেপির বক্তব্য, বিরোধী দলের নেতৃত্বরা ধৃতরাষ্ট্রের ভূমিকায় রয়েছে, তাই রাজ্যের উন্নয়ন দেখতে পাচ্ছেন না। রাজ্যের এয়ারপোর্ট থেকে শুরু করে রেল কানেক্টিভিটি এবং জাতীয় সড়ক, কলেজ, ইউনিভার্সিটি থেকে শুরু করে ট্যুরিজম ডেভেলপমেন্ট, সর্বক্ষেত্রে উন্নয়ন হচ্ছে, অথচ দেখতে পাচ্ছে না বিরোধীরা। তবে আজ সিপিএম এর 24তম রাজ্য সম্মেলন সমাপ্তি হয়। জিতেন্দ্র চৌধুরী আবারও রাজ্য সম্পাদক নির্বাচিত হন। রাজ্যের সম্মেলন শেষে সাংবাদিক সম্মেলন করে দলের নেতৃত্বরা জানায়, রাজ্যবাসীর 9টি প্রধান সমস্যা নিয়ে পথে নামবে দল এবং আন্দোলন আরো দৃঢ় করবে। তাই প্রশ্ন জাগে, কি সেই 9টি দাবি? সেই সব দাবি নিয়ে কি প্রতিক্রিয়া শাসক বিজেপির? সিপিএম এর প্রকাশ্য সমাবেশ কি রাজ্য রাজনীতিকে নতুন কোনো মোড় দেবে? এমন নানান বিষয় নিয়ে আলোচনা করতেই আমাদের আজকের এই বিশেষ টক শো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। সিপিএম এর প্রকাশ্য সমাবেশ থেকে শাসক জোট, বিশেষ করে বিজেপির বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে সেই বিষয়ে আলোচনা করতেই আজ আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট বিজেপি নেতৃত্ব রানা ঘোষ। স্বাগত রানাবাবু আপনাকে। রানাবাবু, 29শে জানুয়ারি সিপিএম এর যে প্রকাশ্য সমাবেশ, কর্মী সমর্থকদের এমন জমায়েত কি আপনারা আশা করেছিলেন? নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় রাজ্যে বহিরাজ্যে যারাই আমাকে শুনতে পারছেন, সকলকে ঠিক একদিন বাদে বাগদেবী মা সরস্বতীর পুজো, সকলকে সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা, অভিনন্দন। দেখুন, যেই সমাবেশ নিয়ে আপনারা আলোচনা করছেন, হ্যাঁ আমিও শুনেছি সমাবেশ নিয়ে আলোচনা হতে বিভিন্ন জায়গায়। সমাবেশ দিয়ে যদি দলের অবস্থান বিচার হতো, সমাবেশ দিয়ে যদি মানুষের মনের ভাবাবেগকে ধরে রাখা যেত, আমার মনে হয় 2008 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের যে অবস্থান ছিল, ত্রিপুরা রাজ্যে কংগ্রেসের সরকার হতো। 2013 সালে আবারও তৎকালীন সময়ে বিরোধী দল কংগ্রেস ছিল, কংগ্রেসের যে অবস্থান ছিল, অবশ্যই কংগ্রেসের সরকার হতো। তো সমাবেশ দিয়ে কিছু লোককে একত্রিত করে রাস্তা জ্যাম করে যদি সরকার পরিবর্তন হতো, মানুষের মনের স্থান পাওয়া যেত, তাহলে হয়তো এরকমই হতো। আর পুরো রাজ্য থেকে বিভিন্নভাবে গাড়ি রিজার্ভ করে, ট্রেনে করে, পয়সা খরচ করে আগরতলা শহরের বুকে যে সমাবেশ হয়েছে, এরকম ছোটখাটো সমাবেশ ভারতীয় জনতা পার্টি বেশ করেই থাকে। মাত্র এক সপ্তাহ আগে আপনারা দেখে থাকবেন, যেহেতু আপনারা সারাদিনের সকল নিউজ আপনারা কভার করেন, মাত্র গত সপ্তাহে আমাদের একটি বিধানসভা সূর্যমণিনগর, সেখানে শুধুমাত্র মহিলাদের, আমাদের নারী শক্তি যারা আছে, মায়েরা বোনেরা যারা আছে, শুধুমাত্র সেই বিধানসভা থেকে প্রায় 10,000 মায়েরা বোনেরা, শুধুমাত্র একটি বিধানসভা থেকে 10,000 মা বোনদের নিয়ে সমাবেশ হয়েছিল। আমাদের যিনি বিধায়ক আছেন শ্রদ্ধেয় রামপ্রসাদ পাল সূর্যমণিনগরে, উনি সেই সমাবেশে
ছিলেন। এবং আপনারা দেখে থাকবেন আজ থেকে ঠিক 6 মাস আগে আমি নিজেও এই সমাবেশে ছিলাম। সেদিন সিপিএম এর যে জায়গায় সমাবেশটা হয়েছে ঠিক সেই জায়গাতেই আজ থেকে 6 মাস আগে ভারতীয় জনতা যুব মোর্চা সমাবেশ করেছিল। সারা রাজ্যের শুধু 35-এর নিচে যুবকদের নিয়ে আমরা সেই সমাবেশটা করেছিলাম। এবং সেই দিন 29 তারিখের যে সমাবেশটা নিয়ে আজ বলা হচ্ছে, সেই সমাবেশের যে লোক সংখ্যা ছিল এর থেকে দ্বিগুণ চৌগুণ হারে শুধুমাত্র 35 বছরের নিচে যুবকদের নিয়ে আমরা সমাবেশ করেছিলাম। আর এই ধরনের জমায়েত সমাবেশ ছোটখাটো যেগুলো হয়, আমরা এগুলো ওরিয়েন্ট চৌমুনিতে, আমরা এগুলো রবীন্দ্র ভবনের সামনে আমরা এগুলো করে থাকি। ইতিমধ্যে আমরা বাইক র্যালিও, যে সমাবেশ তারা করেছে এর থেকে বড় বাইক র্যালিতে আমরা সমাবেশ করেছিলাম। ওকে রানাবাবু, আপনারা অবশ্যই এই মুহূর্তে সরকার আপনাদের, শাসক গোষ্ঠী আপনারা, এবং আপনাদের সমাবেশে মানুষ হবে, জনসমর্থন হবে, সেটাই স্বাভাবিক। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, বিশেষজ্ঞরা বলছেন যে বিরোধী দলের এই ধরনের সমাবেশে, যেখানে আপনাদের নেতৃত্বরা বারবারই বলছিলেন আপনারা যে দূরবীন দিয়ে বিরোধীদের এখন দেখা যায় না, বা বিরোধীদের অস্তিত্ব নেই, জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে, জনগণের সমর্থন নেই, সেই জায়গায় বিরোধীদের এই মুহূর্তে কোনো নির্বাচনও নেই, বিরোধীদের একটি রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে যে প্রকাশ্য সমাবেশ, এই সমাবেশে এই ধরনের জমায়েত আগামী দিনে রাজ্য রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? এই ছোটখাটো সমাবেশ দিয়ে যদি রাজ্য রাজনীতিতে প্রভাব ফেলার কথা বলা হয়, বা ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে আগামী দিনে যদি সমাবেশের কিছু একটা সমাবেশ দিয়ে কিছু একটা আগামীর চিন্তাধারা করা হয়, তাহলে আমি বলবো এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমি তো বরাবরই বললাম যে বিরোধীরা সমাবেশ করেছে, বিরোধীদের সমাবেশ করাটাই সদলীয়রা যেরকম করবে, আমরা ভারতীয় জনতা পার্টি আমরা যে ধরনের সমাবেশ করি তারাও করবে। বিরোধী থাকাটা দরকার, বিরোধী থাকলেই গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের ভুল ত্রুটিগুলো বোঝা যায়। কিন্তু এই সমাবেশ দিয়ে এত জল্পনা কল্পনা, এত বেশি একটা মাথা ঘামানোর আমি অন্তত মনে করি না, আমাদের দলও মনে করে না। ওকে, অনেকেই মনে করছেন যে এই যে সভাস্থল নিয়ে যে বিতর্কটা হয়েছে, প্রথমে বিবেকানন্দ ময়দান চাওয়া হয়েছে, তারপর রবীন্দ্র ভবন, উমাকান্ত ময়দান, বিভিন্ন জায়গা চেয়েছিলেন সিপিএম দল থেকে, চেয়েছিল নেতৃত্বরা। এখন সেই সভাস্থল নিয়ে বিতর্ক হওয়ায় সিপিএম একটা এক্সট্রা মাইলেজ পেয়েছে বলে অনেকেই মনে করছেন। এটাতে আপনি কি মনে করেন? দেখুন, বিবেকানন্দ ময়দানের যে বিষয়টা আমার যতটুকু জানা আছে, যে এটা স্পোর্টস কাউন্সিলের আওতাধীন, এবং বিগত দিনে বিভিন্ন দপ্তরের আওতাধীন যে সমস্ত জায়গা বা বিভিন্ন ধরনের সম্পত্তি রয়েছে, এগুলোকে ইউটিলাইজ না করে বা এগুলো থেকে কিভাবে আর্ন করা যায়, এই ধরনের চিন্তাধারা কখনোই বামপন্থীদের ছিল না, যারা পূর্বতন শাসক দল ছিল তাদের ছিল না। যদি থাকতো, এক একটা দপ্তরের এই করুণ দুর্দশা হয়তো বা হতো না। আজকে যে বিবেকানন্দ ময়দানটা স্পোর্টস কাউন্সিলের আওতাধীন আছে, আপনারা সকলেই দেখে থাকবেন যে সেই বিবেকানন্দ ময়দান, যেটা বৎসরের পর বৎসর ফাঁকা থাকতো, সন্ধ্যার পরে কেউ এটার মধ্যে হাঁটাহাঁটি করত, আর একটা নেশা কারবারের একটা আড্ডা সন্ধ্যার পরে যেহেতু অন্ধকার থাকতো, এই বিবেকানন্দ ময়দানটা ছিল। আজকের দিনে স্পোর্টস কাউন্সিল বা দপ্তর, ক্রীড়া দপ্তর, এই বিবেকানন্দ ময়দানটাকে একটা সাইড করে, একবার এই সাইড একবার ওই সাইড, কোনো সময় বা পুরো মাঠ, তারা বিভিন্ন সামাজিক কাজ, বিভিন্ন মেলা, বিভিন্ন ধরনের স্পোর্টসের বিষয় থাকে, বিভিন্ন প্রাইভেট যারা এটাকে ভাড়া নিতে চায় তাদেরকে দিয়ে থাকে, আমরা বরাবরই দেখেছি। না, সিপিএম বলছে যখন তারা প্রথমে চেয়েছিল বিবেকানন্দ ময়দান, তখন ওনাদের বলা হয়েছিল যে ফাঁকা ছিল ময়দান, তারপর তড়িঘড়ি একটি অনুষ্ঠান করা হয়েছে। আমি তো বলছি যে ওরা দিয়ে থাকে। এইবার সিপিএম যে অভিযোগ আনছে যে তড়িঘড়ি তাদেরকে কাউকে দেওয়া হয়েছে, আপনি বলুন, কোনো একটা প্রাইভেট সংস্থা তাদের ইচ্ছে
একটা বড় ধরনের ফেয়ার করা, একটা মেলা করা। তো সেই আমি যতটুকু জানি ত্রিপুরাতে যেই ছোটখাটো মেলাগুলো হয় সেখানে আমাদের ত্রিপুরা রাজ্য নয়, শুধু ভারতবর্ষ নয়, ভারতের বাইরেরও বিভিন্ন রাষ্ট্র থেকে দোকানদাররা, ব্যবসায়ীরা আসেন এখানে পসরা নিয়ে বসেন, এবং যেই মেলাটা চলছে সেটারও একই অবস্থা আমি যতটুকু জানি। তো তড়িঘড়ি মানে কি, একটা মেলা সংস্থাকে বলা তুমি তাড়াতাড়ি আসো, অন্যদিকের মেলা বন্ধ করো, আমার ত্রিপুরা রাজ্যে করো, আমরা মাঠটা ভাড়া দিতে চাইছি, এই ধরনের মতবাদ, এই ধরনের অভিযোগ, এবং যেটা বলবো যে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা ঘরে শিক্ষিত মানুষ আছে, শিক্ষিত যুব সমাজ আছে, তো তাদেরকে এইভাবে ভুলভ্রান্তি কথা বলে, মিথ্যা অপবাদ লাগিয়ে এই ধরনের নোংরামিক রাজনীতি করে, যেটা বিগত দিনে তারা করে এসছে, সেটা আর করা যাবে না। এবং সেই জন্যই তারা বিভিন্নভাবে, বিভিন্ন উপায়ে রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার জন্য, একটা রাজ্যের মধ্যে একটা সুশাসনের সরকার চলছে, এই সুশাসনের সরকারকে একটা নৈরাজ্য সরকার বানানোর প্রচেষ্টা, এবং জাতি, উপজাতি, জনজাতিদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার যে প্রয়াস, সেটা বিরোধী দল সিপিএম, এবং সিপিএম বলবো না, সিপিএম কংগ্রেস এককভাবে চালিয়ে যাচ্ছে। এবং হ্যাঁ বলুন আপনি। এবং এই যে নৈরাজ্য চালানোর চেষ্টা করছে তারা, সেটা এই রাজ্যের মানুষ, আমরা কিছু করতে হবে না, আমরা যারা সংগঠনে আছি, আমরা যারা ভারতীয় জনতা পার্টির মতাদর্শে বিশ্বাসী, আমাদের কোনো কিছু করতে হবে না। এই রাজ্যের মানুষ, এই রাজ্যের আপাময় জনগণ, যারা ভোটাররা আছেন, গণদেবতারা আছেন, তারা বারবার ভোট বাক্সে সেটা জবাব দিয়ে যাচ্ছে এবং আগামী দিনও দেবে। ওকে, বিরোধীরা অভিযোগ করছে, বা বিশেষ করে প্রধান বিরোধী দল তাদের সমাবেশকে ঘিরে, যে সমাবেশে আসার পথে ব্যাপক বাধা দেওয়া হয়েছে কর্মী সমর্থকদের, এবং বিশেষ করে তারা ট্রেনে চড়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে যে ছোট গাড়ি, অটো, টমটম বা টোটো করে যে ট্রেনে আসবে, সেখানে সেইগুলোকে চলতে দেওয়া হয়নি। ইভেন কি বাদারঘাট রেলওয়ে স্টেশন কিংবা যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশনের থেকেও কিন্তু সেখানে কোনো ছোট গাড়ি ছিল না, এবং সেই গাড়িগুলোকে সেদিন চলতে দেওয়া হয়নি, বাধা দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়। গাড়ি বুকিং নিয়েও কিন্তু গাড়ি আসতে পারেনি, এবং এই সমাবেশে অংশগ্রহণ করার ফলে, তারপরেও জোর করে সমাবেশে অংশগ্রহণ করার ফলে অনেকের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে, তাদেরকে ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছে, এই ধরনের অভিযোগ করছে বিরোধীরা। যদি এই ধরনের ছোটখাটো, আপনি যেটা বলছেন যে ছোটখাটো সমাবেশই হয়ে থাকে, তাহলে এত তোড়জোড় কিসের জন্য হলো? দেখুন, এই সমাবেশ নিয়ে এই যে অভাব অভিযোগগুলোর বিষয়ে আপনারা দেখে থাকবেন, আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি প্রদেশ মুখপাত্র আছেন, ইনি ইতিমধ্যে সমাবেশের পরই অভাব অভিযোগের পরে উনি একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন, এবং মিডিয়ার সামনে এসে উনি বলেছেন যে এই ধরনের অভাব অভিযোগের বিরোধিতা করে সত্যটা কি উনি সেদিন বলে দিয়েছেন। তারপরও যেহেতু আপনি আজকে বলছেন, আমি বলছি যে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা যদি চাইতো যে সেই দিনের 29 জানুয়ারির সমাবেশটাকে বন্ধ করতে হবে, সমাবেশ করতে দেওয়া যাবে না, সিপিএম কে বা যারা বিরোধীরা আছে তাদেরকে সভাস্থলে আসতে বাধা দেওয়া হবে, আমি বিশ্বাস করি আমাদের দলের যে সাংগঠনিক অবস্থান আছে, সেদিন সমাবেশটা সম্পূর্ণরূপে তারা করতে পারত না, যদি আমাদের এই মানসিকতা থাকতো। এবং হয়তো 200-400 লোক সেদিন সমাবেশে উপস্থিত হতো কিনা সেটাও সন্দেহ আসে, যদি আমরা ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তারা সামনে ভাবতাম। কিন্তু আমরা এই ধরনের করিনি, আমরা এই ধরনের করিনি। এই ধরনের মিথ্যা অভাব অভিযোগ যে তারা দিচ্ছে, তাদের নিজের মুখেই তারা বলছে যে সেই দিনের সভায় এই মাত্রায় জনরোষ, এই মাত্রায় জনসংখ্যা, বিপুল পরিমাণ মানুষের উপস্থিতি, তারা বলছে। আবার অপরদিকে তারা বলছে ভারতীয় জনতা পার্টির যারা কর্মীরা আছে তারা বিভিন্নভাবে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে। তাহলে একই ব্যক্তি বা একই জায়গা থেকে দুই ধরনের কথা বেরোচ্ছে, প্রথম। দ্বিতীয় বিষয় হলো এই যে বলছে গাড়ি দেওয়া হয়নি, ছোট গাড়ি দেওয়া হয়নি, ছোট গাড়ি রিজার্ভের দাম বেশি চাইছে।
পয়সা বেশি যাচ্ছে, সেটাই তো একটা অভিযোগ ছিল তাদের। না, অভিযোগ ছিল টাকা নিয়ে নেওয়া হয়েছে, বায়না নিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু তারপরও গাড়ি আচ্ছা আসতে দেওয়া হয়নি, গাড়ি চলতে দেখুন, দেওয়া এই হয়নি। যে আমাদের সংগঠনের পাশাপাশি কর্মচারী সংগঠন, শ্রমিক সংগঠন রয়েছে, আমি বলবো শ্রমিক সংগঠনের যারা আছে তাদের সঙ্গেও কথা বলতে, আপনারাও কথা বলুন যে এরকম কি অভাব অভিযোগ রয়েছে যে টাকা নেওয়া হয়েছে, তাদেরকে টাকা নেওয়ার পরে সেই সভাস্থলে গাড়ি দেওয়া হয়নি। আমার কাছে অন্তত, আমার দলের কাছে এই ধরনের কোনো অভাব অভিযোগ নেই। আমাদের জানা মতো এরকম কোনো জায়গায় যে সিপিএম এর কোনো কর্মীকে সভাস্থলে আসতে বাধা দেওয়া হয়েছে, তাদেরকে সভা করতে দিতে দেয়নি, এই ধরনের কোনো অভিযোগ আমার কাছে অন্তত নেই। ওকে, আমরা একটু বিস্তারিত যেসব অভিযোগগুলো তোলা হয়েছে সিপিএম এর প্রকাশ্য সমাবেশ থেকে, রানাবাবু আপনার কাছে সেই অভিযোগগুলো আমরা অবশ্যই তুলে ধরছি আরো একবার, এবং আমরা জানতে চাইবো আপনাদের কাছ থেকে আপনাদের দলের কি অবস্থান সেই অভিযোগগুলোকে নিয়ে। যদিও আপনি বলছেন যে প্রেস বিজ্ঞপ্তি করে সেখানে আপনাদের প্রধান মুখপাত্র উনি বলেছেন, কিন্তু সিপিএম নেতৃত্বরা প্রকাশ্য সমাবেশ থেকে সরকারের বিরুদ্ধে অনেকগুলো গুরুতর অভিযোগ তুলেছে, এবং তা নিয়ে আপনাদের কি মতামত? দ্রব্যমূল্য বৃদ্ধি, টাকার দাম কমছে, মানুষের ক্রয় ক্ষমতা কমছে, মানুষ অসহায় ভাবে দিন কাটাচ্ছে, আপনারা মানেন কিনা সেটা? 2014 সালে দিল্লিতে বিজেপি সরকার প্রতিষ্ঠা হলো, নরেন্দ্র মোদীজি আমাদের প্রধানমন্ত্রী হলেন, এবং 2018 সালে একটা জগদ্দল পাথরকে একটা কি বলবো অসামাজিক কাজে লিপ্ত যেই দলের কর্মীরা, তাদেরকে চিরতরে এই রাজ্য থেকে মুছে ফেলার জন্য এই রাজ্যের মানুষ ভারতীয় জনতা পার্টিকে 2018 সালে এই রাজ্যে প্রতিষ্ঠা করেছে, এবং এরপর থেকে এই রাজ্যের উন্নতি, যেটা বললাম 14 সেন্ট্রাল, 18তে স্টেট, তাহলে কি হলো ডাবল ইঞ্জিন। আর পরবর্তী সময়টা পৌর পরিষদ যদি বলুন, ত্রিস্তর পঞ্চায়েত বলুন, হ্যাঁ এডিসি বলুন, সেটা ট্রিপল ইঞ্জিন হয়ে গেছে। আমি ডাবল ইঞ্জিনেই বলছি। ডাবল ইঞ্জিনে আমরা সিপিআইএম এর এই দীর্ঘ সময়ে যেই পরিমাণ কর্মসংস্থান দেওয়া হয়েছে, আমি যদি অনুপাতে বলি, তা শতকরা অনুপাতে বলি, তাহলে এর থেকে অনেক বেশি আমাদের ভারতীয় জনতা পার্টির এই 7 বছরে দেওয়া হয়েছে। আমি যদি বলি মহিলাদের সশক্তিকরণের ক্ষেত্রে, যেই এসএসজি গ্রুপ, মায়েদের বোনেদের যে এসএসজি গ্রুপ সিপিএম এর সময়ে বা বিগত দিনে যখন তারা এই রাজ্য থেকে চলে যায়, 3,500 ছিল এসএসজি গ্রুপ, সেটা এখন প্রায় 49,000 ছাড়িয়ে গেছে। মহিলাদের দেখুন, মহিলাদের সশক্তিকরণ করাটা আমাদের নরেন্দ্র মোদীজির একটা লক্ষ্য প্রথম থেকেই, এবং আপনারা দেখে থাকবেন উনি ইদানিং ড্রোন দিদি, লাখপতি দিদির কথা উল্লেখ করেছেন, এবং শুধু উল্লেখ করেননি, কোন জায়গায় কে কে লাখপতি দিদি হয়েছে সেটা লিস্ট আউট হয়েছে, এবং কাদেরকে ড্রোনের ট্রেনিং করিয়ে ড্রোনের মাধ্যমে বিভিন্ন জায়গায় তাদেরকে কাজ দেওয়া হয়েছে সেটার কথা উল্লেখ করা হয়েছে। তো যুবক গেল, মহিলা গেল, তারপর আসুন এই যে কর্মচারীদের বেতন কম বাড়ানো হয়েছে, বেতন বৃদ্ধি করা হয়েছে, ডিএ দেওয়া হয়েছে, সেটা এখন আমাদের সরকার আসার পর 30% হারে এখন পর্যন্ত বেতন বৃদ্ধি করা হয়েছে, বিভিন্ন 3বার 4বার যে আমাদের কমিশন 7 পে কমিশনের কাছাকাছি যেটা দেওয়া হয়েছে। কিন্তু ডিএ তো এখনো 23% বাকি রয়েছে, বিরোধীরা বলছেন এখনো, তাহলে সেটা দিচ্ছে না কেন সরকার? যেগুলো দেওয়া হয়েছে আমি ওগুলোর কথা বলছি, পরবর্তী সময় যেটা দেওয়া হবে সেটার কথা অবশ্যই বলবো। এবার আসছি সামাজিক উন্নয়ন। সামাজিক উন্নয়নের ক্ষেত্রে এই রাজ্যের বুকে মহিলারা যেভাবে ধর্ষিতা হতো, মায়েদের বোনেদের যেভাবে ইজ্জত লুণ্ঠন হতো, সেটা এখন 60%, তৎকালীন সময় থেকে 60% থেকে বেশি হারে কমে গেছে। পরবর্তীতে আমি আসছি মানুষের জনজীবন। যেই মানুষগুলো আগে ভাঙা বাড়িতে থাকতো, ঘরের ছাউনি ছিল না, ছন দিয়ে ছাউনি থাকতো, বৃষ্টির দিনে জল পড়তো, তুফানে ঘর ভেঙে যেত, তাদেরকে প্রত্যেককে এখন পাকা বাড়ি দেওয়া হয়েছে, তারা পাকা বাড়িতে থাকে।
এছাড়াও তাদেরকে বিভিন্নভাবে লোন থেকে শুরু করে তাদেরকে শৌচালয় দেওয়া, টিন দেওয়া, পাকা বাড়ি তো বললামই, সমস্ত কিছু দেওয়া হয়েছে। এরপরে আসছি খাদ্যের বিষয়টা, যেটা রেশনিং এর কথা বলছি আমি। আমাদের দেশের প্রধানমন্ত্রী শুরু থেকে এখন পর্যন্ত যে ফ্রিতে 5 কেজি চালের ব্যবস্থাটা কিন্তু এখনো চালু আছে। মধ্যে 2 মাস 10 কেজি করে চাল দেওয়া হয়েছে, সেটাও সকলে ভুক্তভোগী, সেখানে সকলেও এটা পেয়েছে, সুবিধা পেয়েছে। এবং এরকম নয় যে যারা সিপিএম করে বিরোধী করে তারাই সুবিধা পায়নি, তারাও কিন্তু ভারতীয় জনতা পার্টির থেকে আবাসন থেকে চাউল থেকে ফ্রি রেশন যত কিছু দেওয়া হচ্ছে সমস্ত সুবিধা তারাও ভোগ করছে। আমাদের এরকম কোনো চিন্তাধারা নেই যে ভারতীয় জনতা পার্টিতে যারা আছেন, যারা আমাদেরকে বিরোধিতা করে না, তাদেরকেই সুযোগ সুবিধা দেওয়া হবে না, প্রত্যেকেই সমান হারে সুযোগ সুবিধা পাবে। এখানে রেশন শপে চাল যখন ফ্রি কথা বলছেন, ফ্রিবিজের কথা বলছেন, অনেকেই ফ্রিবিজ নিয়ে এখন প্রশ্ন তুলতে শুরু করেছে, বিশেষজ্ঞরা ফ্রিবিজ নিয়ে প্রশ্ন করতে শুরু করেছে যে ফ্রিবিজ আলটিমেটলি জনগণের ভালো করে কিনা। কিন্তু এখন প্রশ্ন সেটা নয়, শুধু চাল যদি ফ্রিতে পাওয়া যায় রেশন শপে, কিন্তু বাকি দ্রব্যমূল্য যখন বৃদ্ধি হচ্ছে, দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে কিনা সেটা আপনারা মানেন কিনা, এবং সেটাকে নিয়ন্ত্রণে রাখা রাজ্য সরকারের দায়িত্ব নয়, বা রাজ্য সরকার সেটা পারবে না, সেটা স্বাভাবিক। কিন্তু মানুষের ক্রয় ক্ষমতা কমছে বলে যে বিরোধীরা অভিযোগ করছে, সেটা সত্যি কিনা? দেখুন, সেটা সরাসরি এইভাবে বললে হবে না। তো কেন হবে না? তারা 2018-তে এই রাজ্য থেকে বিতাড়িত করেছে এই রাজ্যের মানুষ। তখনের দ্রব্য মূল্য, তখন আটার দাম, তখন চালের দাম, ডালের দাম, তেলের দামের পরে আপনি যদি 2025-এর আটা, চাল, ডাল, তেল, রেশনিং এর দামের তুলনা করেন, হবে না। কারণ ওই সময় থেকে এখন মানুষের আয় দ্বিগুণ না চৌগুণ হারে বেড়েছে। শুধুমাত্র এই কথা বললে হবে না, এক কথায় যে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে, পাশাপাশি ভাবতে হবে মানুষের আয় বেড়েছে কিনা, মানুষ কি কিভাবে আয় করছে, মানুষ স্বরোজগারী হয়েছে কিনা। একটা সরকার চলতে গেলে সরকারের বিভিন্ন ট্যাক্সের দরকার পড়ে। শুধুমাত্র কথা বললে হবে না, ভাষণবাজি করলে হবে না তো মাইকের সামনে দাঁড়িয়ে। এই ট্যাক্সটা আসবে কোথা থেকে, সরকার চলবে কি করে, সড়ক কোথা থেকে হবে, এয়ারপোর্ট কোথা থেকে হবে, ইন্টারনেট পরিষেবা কি করে পাওয়া যাবে উন্নত মানের। এই আমাদের রাজ্যে শুধু নয়, সারা ভারতবর্ষে 2014 পর্যন্ত এয়ারপোর্টের সংখ্যা ছিল 74, এখন এয়ারপোর্টের সংখ্যা হয়েছে 157। মেট্রো রেল ছিল 2014 সালে 248 কিলোমিটার 14 সাল পর্যন্ত, আর 2024 সালে এই সময়সীমাতে 990 কিলোমিটার আরো বেশি বেড়েছে। ওকে, আমি আরেকটু বলছি, আমরা রাজ্যে ফিরে আসি রানা বাবু, রাজ্যে ফিরে আসি। আপনি বলছেন, আচ্ছা আমি রাজ্যের কথাই বলবো, আমি রাজ্যের কথাই বলছি। আচ্ছা, আমি সার্বিক বলছি না, আমি রাজ্যের কথাই বলছি। আসুন স্বাস্থ্য পরিষেবায়, আমাদের রাজ্যের যারা গরিব শ্রেণীর লোক, যারা পিছিয়ে পড়া আমরা বলতাম, যারা সমাজে গরিব পিছিয়ে পড়া, আজকে সেই পিছিয়ে পড়া সমাজটা আর নেই। কেন নেই? তারা ওই যে বললাম, ফ্রিতে শিক্ষা পাচ্ছে, ফ্রিতে রেশনিং পাচ্ছে, ফ্রিতে তারা ঘর পাচ্ছে, শৌচালয় পাচ্ছে, পাশাপাশি ফ্রিতে তারা স্বাস্থ্য বীমা পাচ্ছে 5 লক্ষ টাকা করে। তারা কিন্তু রানাবাবু, ফ্রিতে যারা পাচ্ছে তাদেরকে আপনি গরিব বলবেন না মধ্যবিত্ত বলবেন, মানে কোনটা বলবেন? যারা ফ্রিতে সবকিছু নিচ্ছে, যদি আমি ধরে নিলাম সরকার থেকে সবকিছু ফ্রিতে নিচ্ছে, তাহলে তাদের কি আমরা কি গরিব বলতে পারি না? না না, গরিব কেন বলবো? গরিব বলার, এই তো দেখুন না, গরিব কথাতে মনে পড়লো, আজকে সিপিএম এবং কংগ্রেসের যিনি সর্বভারতীয় নেতৃত্ব আছেন, উনি সংসদের মধ্যে আমাদের দেশের মহামান্য রাষ্ট্রপতিকে গরিব বললেন, গরিব বলে আখ্যায়িত করলেন। এতে কি প্রমাণ হয় যে সিপিএম কংগ্রেসের যে সর্বভারতীয় নেতৃত্ব, উনি যারা মহিলা আছেন তাদেরকে তারা আগে, মানে তারা আগে বড়ুক, তারা এগিয়ে যাক, তারা চায় না। তারা আর কি চায় না, তারা যারা জনজাতি সমাজের আছে তারা যদি এগিয়ে যায়, তারা সেটা ভালোবাসে না। না, সেটা অন্য বিষয়, সেটা অন্য এজেন্ডা। আপনি গরিব বললেন, সেটা মনে পড়লো তাই বললাম। আপনি যেটা বলছেন যে দরিদ্র অংশের মানুষ যারা ফ্রিতে পাচ্ছে সবকিছু, তাদেরকে আপনারা গরিব বলছেন। এখন গরিব বলিনি, না না, ঠিক আছে, গরিবরা, যারা দরিদ্র অংশের মানুষরা, যারা সবকিছু ফ্রিতে পাচ্ছে,
তাদের কি আমরা মধ্যবিত্ত বলবো বা উচ্চবিত্ত বলবো, যেহেতু ফ্রিতে সবকিছু মধ্যবিত্ত পাচ্ছে? বলা যায়। ফ্রিতে কারা নিচ্ছে? মধ্যবিত্ত বলা যায়। ওকে, যারা ফ্রিতে সবকিছু নিচ্ছে তাদেরকে না, না, মধ্যবিত্ত না, বলছেন আপনি? এরকম নয় কিন্তু, যে তারা ফ্রিতে রেশন নিচ্ছে, তারা ফ্রিতে ঘর পাচ্ছে, আবাসন পাচ্ছে, শৌচালয় পাচ্ছে, মুখ্যমন্ত্রী তাহলে তারা গরিব নেই? স্বাস্থ্য বীমা পাচ্ছে, তারা কিন্তু স্বরোজগারীও আছে। আচ্ছা, তারা তাদের ঘরে যে আমার মাটা বা বোনটা আছে, সে এসএসজি গ্রুপের মাধ্যমে বিভিন্ন জায়গায় প্রোডাক্ট তারা মেকিং করে তারা সেটা সেল করছে, সেখানে কিন্তু তারা স্বরোজগারী হচ্ছে। ওনার ঘরে যে ছেলেটা আছে, ঠিক আছে, আপনি লোন বলছেন- নিয়ে বিভিন্ন ভাবে সে স্বরোজগারী আপনি হচ্ছে। বলছেন যারা স্বসহায়ক দল করছে, অনেক স্বসহায়ক দল বেড়েছে এখন। এখন বিরোধীরা অবশ্যই প্রশ্ন করছেন বা অভিযোগ তুলছেন যে বেকারদের তো সমস্যা রয়েছে, বেকার সমস্যা একটা বিরাট বড় জ্বলন্ত সমস্যা গোটা দেশে, তার সঙ্গে আমাদের রাজ্যেও বেকার সমস্যা রয়েছে এবং চাকুরির কোনো সে অর্থে সংস্থান নেই এবং চাকুরি হচ্ছে না বেকারদের, অথচ সরকারি বিভিন্ন দপ্তরে প্রচুর শূন্য পদ রয়েছে। তো সেই জায়গাটা আপনারা কিভাবে দেখছেন? সেখানে তো অবশ্যই তারা বলছে যে শুধু যে বিরোধী দলের যারা কর্মী সমর্থকরা আছে তারা নয়, যারা শাসক দলের কর্মী সমর্থক তাদেরও তো চাকরি হচ্ছে না, শূন্য পদ রয়েছে ফাঁকা। দেখুন, চাকুরির যে ব্যাখ্যাটা সেটা আপনি কিভাবে দিচ্ছেন আমি বুঝিনি, তবে আমি যেটা বলবো, সরকারি চাকুরির কথা যদি আপনি বলেন, যে কোনো একটা রাষ্ট্রে, আর যে কোনো রাষ্ট্রের সঙ্গে আমাদের রাষ্ট্রটা তুলনা হবে না এই কারণে, হয়তোবা পৃথিবীর মধ্যে আমরা এখন সর্বাধিক লোক সংখ্যার রাষ্ট্র, আমরা চীনের থেকেও হয়তো আমরা এগিয়ে গেছি একদম। তো এই জায়গাতে আমাদের যারা যুব সমাজ যারা আছে, সেটাও 80 কোটি ছাড়িয়ে গেছে আমাদের দেশে। তো মানেই, যুব সমাজ মানেই তার রোজগার দরকার, সে আগামী দিনে মা বাবাকে চালাবে, তার পরিবার হবে, তার সংসার হবে, সে বিয়ে করবে, তার নিজেরও রোজগারের দরকার। তো সেই দিকে লক্ষ্য রেখে ভারতবর্ষের মতন একটা বিশ্বের সর্ববৃহৎ রাষ্ট্রে সবাইকে 80 কোটি 85 কোটি যারা শিক্ষিত যুব সমাজ আছে তাদেরকে সরকারি চাকরি দেওয়া কখনোই সম্ভব নয়। তো এত বড় একটা রাষ্ট্রে এত বড় একটা যুব সমাজকে কিভাবে কন্ট্রোল করতে হবে, তাদেরকে কিভাবে স্বরোজগারী করতে হবে, তাদেরকে স্বরোজগারী করতে গেলে আত্মনির্ভর হতে হবে। আত্মনির্ভর করার কি পন্থা? তাদেরকে বিভিন্ন হস্তকারুশিল্প, বিভিন্নভাবে লোন দেওয়া, তাদেরকে বিভিন্নভাবে আউটসোর্সিং এর মাধ্যমে কাজ দেওয়া, বিভিন্ন প্রাইভেট সংস্থাতে তারা কাজ করছে, এরকম যে এই যে এসএসজি গ্রুপ বললাম, এটাও একটা উপায়। এই যে বিভিন্নভাবে যদি এই দেশের বুকে, এই রাজ্যের বুকে যুব সমাজদের, শিক্ষিত যুবকদের, বোনেদের, ভাইয়েদের যদি রোজগারের ব্যবস্থা না করে দেওয়া হয়, তাহলে এত বড় একটা রাষ্ট্রে কখনোই সবাইকে সরকারি চাকরি দেওয়া সম্ভব নয়, প্রথম। দ্বিতীয় বিষয় হলো, যেই জায়গাতে শূন্যপদ আছে, প্রতিনিয়ত শূন্যপদ পূরণ হচ্ছে, অনুপাতটা হয়তো কম, কিন্তু শূন্যপদ প্রতিনিয়ত পূরণ হচ্ছে। একটা শূন্যপদ পূরণ হতে গেলে বিভিন্ন ডিপার্টমেন্ট, রেভিনিউ থেকে শুরু করে তাদের পারমিশনের ব্যাপার আছে, সেটা আপনাদেরও জানা আছে। আমাদের সরকার যেভাবে চালিয়ে যাচ্ছে এবং সুন্দরভাবে যেভাবে সুশাসনের সরকার চালিয়ে যাচ্ছে, এইভাবে কিন্তু প্রতিদিন কর্মসংস্থান হচ্ছে, সেই সরকারি বলুন বা যাই বলুন। এবার সরকারের যে শূন্যপদগুলো আছে সেইগুলোই তো আজকেই তো, গতকালকেই তো ঘোষণা দিল যে ইতিমধ্যে এই মাসের মধ্যে, সামনের মাসে জেআরবিটির যেগুলো পেন্ডিং আছে এগুলোকে নিয়ে নেওয়া হবে। তো প্রতিদিনই কোথাও না কোথাও সরকারি চাকরি হচ্ছে। বিরোধীরা বলছেন যে সরকারি শূন্য পদ পূরণ করার দাবিতে তারা কিন্তু আগামী দিনে হয়তো পথে নামবেন এবং আন্দোলন জোরদার করবেন এবং বেকারদের কর্মসংস্থান এবং সরকারি চাকরিতে সবগুলো শূন্য পদ পূরণ করার জন্য তারা আন্দোলন করবেন। কি মনে করেন? দেখুন, তারা যে বলছে আন্দোলন করবে, এনা করবে, সেই করবে, কাদেরকে নিয়ে? এবং পাশাপাশি আউটসোর্সিং বন্ধ করতে হবে, এটা ওনাদের দাবি। এবং যারা 10 বছর অনিয়মিত ভাবে চাকরি করছেন তাদের নিয়মিতকরণের দাবিও উঠছে। কিন্তু হ্যাঁ, আমি প্রথমে বলছি, তারা যে বলছে আন্দোলন করবে, আন্দোলনটা করবে কি? অবশ্যই যুবকরাই আন্দোলনের প্রথম সারিতে থাকে, যারা আছে, যুব সমাজ যারা আছে। প্রথম বিষয় হলো, আমি অন মাই বিহাফ অফ রেসপেক্ট প্রত্যেক যুবকদের প্রতি সম্মান জানিয়ে আমি বলছি, এই যে রাজ্যের বুকে 25
এর আগে 10 বছর 35 বছরের একটা সরকার ছিল, তাদের সরকারের আমলে বা তাদের সময়ে যারা বেকার যুবকরা তাদের পেছনে পেছনে ঘুরেছে, যারা শিক্ষিত যুব সমাজ আছে, আমি তো দেখছি, আমি তো এই রাজ্যেরই ছেলে, কজন বেকারকে বা কজন যুবকদের তারা এগিয়ে দিয়েছে সেটা কিন্তু এই রাজ্যের যুবকরা জানে। এবং প্রতিনিয়ত কোনোদিন তারা যুব সমাজকে এগিয়ে আসতে দেয়নি, যুবকদের সংগঠনের নেতৃত্ব দিতে দেয়নি। আজকের দিনে ভারতীয় জনতা পার্টি যেই জায়গাতে এসে পৌঁছেছে, আমরা শুধু যুবকদের এগিয়ে দিচ্ছি না, আমরা নব প্রজন্মকে এগিয়ে দিচ্ছি। এবং সিপিএম দলে যেটা কখনোই হয়নি আর আগামী দিনেও হবে না। তো তারা যে আন্দোলন করবে, কাদের নিয়ে করবে? যুবকরা তো তাদের সঙ্গে নেই, যুব সমাজ নেই। এছাড়াও যেই যুবকরা রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত নয়, তাদের হাতে কিন্তু স্মার্টফোন আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে, তারা কিন্তু মোবাইলটা খুললেই বলতে পারে যে বিগত দিনে রাজ্যের উন্নয়ন, দেশের উন্নয়ন আর বর্তমানের পরিস্থিতি কি, কোন জায়গায় ছিল এই রাজ্যটা, আজকের দিনে কোন জায়গায় এসে পৌঁছেছে, কিভাবে ডাবল ইঞ্জিনের সরকার দিনের পর দিন বিভিন্ন ভাবে। আপনি বলছেন যে সিপিএম বা বিরোধী দল যে আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে, তাহলে সেই আন্দোলন করার জন্য সিপিএম বৃদ্ধরা আছে, তাদের বৃদ্ধ যারা আছে, যারা বৃদ্ধ কর্মীরা আছে, তারা আছে, বৃদ্ধরা আছে কিছু, হ্যাঁ, এবং বিভিন্ন জায়গায় তারাই নেতৃত্ব দিচ্ছে। আগামী দিনেও তারা যারা বেঁচে থাকবে, তারা তাদের আয়ু অনেক বেশি থাকুক, আমি চাই ভগবানের কাছে। সিপিএম এর নেতৃত্ব কিন্তু তারাই দেবে। বাবু, সিপিএম এর প্রকাশ্য সমাবেশ থেকে গত বছর যে বন্যা হয়েছে, সেই বন্যায় যারা আক্রান্ত হয়েছে, বিশেষ করে কৃষকরা, শ্রমিকরা, তাদের যথাযোগ্য মানে সাহায্য করার দাবি উঠেছে এবং তাদেরকে করা হয়নি সেই দাবি তারা ওরা করছে। এবং পাশাপাশি গত বছরের বন্যাকে জাতীয় বিপর্যয়ের যে বামফ্রন্টের বা সিপিএম এর যে দাবি ছিল, সেই দাবি নিয়ে ওরা পথে নামবে বলেছে। এবং 9টি এমন বিষয় রয়েছে, 9টি ইস্যুকে নিয়ে সামনে রেখে ওনারা রাস্তায় নামবে এবং আন্দোলন আরো দৃঢ় করবে বলে হুঁশিয়ারি দিয়েছে আজকের সাংবাদিক সম্মেলন পর থেকে। এবং সাংবাদিক সম্মেলনে যেখানে এই যে 24তম রাজ্য সম্মেলন হয়েছে, সম্মেলনের পর যে সাংবাদিক সম্মেলন করেছে সিপিএম নেতৃত্বরা, ওখান থেকে ওনারা বলেছেন যে গত বছরে বন্যাকে জাতীয় পর্যায়ে বিপর্যয় ঘোষণা করতে হবে, কৃষকদের, ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সাহায্য, যথাযোগ্য আর্থিক সাহায্য করতে হবে। দেখুন, আমরা তো ছোটবেলা থেকে শুনে এসেছি যে মেঘ যত জুড়ে গর্জায় অতটুকু বর্ষায় না। এটা একটা নিয়ম নীতি আছে, গর্জালেই বর্ষায় না। তো সিপিএম হুঁশিয়ারি দেবে, আন্দোলনের ডাক দেবে, এন করবে, কিন্তু ওরা বর্ষায় না, এটা আমরা সকলেই জানি। আর যেটা আপনি বললেন যে তারা এই ধরনের বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলছে, তাদেরকে দেওয়া হয়নি। আমাদের রাজ্যের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার যখন আপনারা ইন্টারভিউ নিচ্ছিলেন জনসভার পরে, উনি স্পষ্টই বলেছেন যে সিপিএম এর যারা নেতৃত্ব আছেন তারা যেন খুব তাড়াতাড়ি তাদের চোখের যে ছানি পড়েছে সেটার অপারেশন করিয়ে নেয়, কেননা তারা এই রাজ্যের উন্নয়নটা তারা দেখেও দেখতে পারছে না। আর যে জেগে ঘুমায় তাকে জাগানো সম্ভব নয়। তো এই রাজ্যের বুকে যারা বন্যা কবলিত ছিল এবং বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে যার যার এলাকার যারা এসডিএম আছেন, ডিএম আছেন, বিভিন্ন প্রশাসনিক আধিকারিক আছেন, পঞ্চায়েত স্তরে যারা আধিকারিক আছেন, পঞ্চায়েত প্রধান আছেন, পঞ্চায়েতের নেতৃত্বরা যারা আছেন, এবং পরবর্তী সময়ে যারা মাইক্রো লেভেলে কাজ করেছে সরকারের হয়ে, তাদের মাধ্যমে নাম উঠে এসছে যে কারা কারা ক্ষতিগ্রস্ত হয়েছে, কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং প্রত্যেককে যা যা দেওয়ার দরকার তার থেকে আমি মনে করি যে তারা সেটাই, কিছু জায়গায় তো ওইটা পেয়েছে, অনেকে বেশিও হয়তো পেয়েছে। তো এই কথা বললে সরকারের প্রতি এই ধরনের মিথ্যা অপবাদ, কুৎসা বলে সরকারকে অপবাদ দেওয়া যাবে না রাজ্যের বুকে। রানাবাবু, কৃষকদের, শ্রমিকদের যেভাবে যতটুকু সাহায্য করা হয়েছে, তাহলে আপনি মনে করছেন যেটা পর্যাপ্ত সাহায্য হয়েছে কৃষকদের, এর থেকে বেশি সাহায্যের প্রয়োজন নেই? আমি এর থেকে বেশি সাহায্যের প্রয়োজন নেই একবারও বলিনি। আমি বলেছি সরকার মাইক্রো লেভেল থেকে তাদের লিস্ট হয়ে এসছে, এবং সেটা তো আমরা করিনি। যে আমরা কি আগে যে সিপিএম এর যে সরকার ছিল তাদের সময় এই কাজটা কে করতো? দলীয় কাজে যারা সংগঠন, যারা বামপন্থী ক্যাডার ছিল, তারা কিন্তু এই সরকারি কাজের সঙ্গে তারা যুক্ত থাকতো। এবার তারা কি করতো? তারা তাদের যারা নেতা কর্মীরা আছে তাদের নাম দিত
লিস্টের মধ্যে দেখা যেত যাদের কোনো জমি নেই এরকম শত সহস্র যারা সরকারি অনুদান পেয়ে থাকতো তৎকালীন সময়। কিন্তু আজকের দিনে কিন্তু এই যে লিস্টটা সেটা কিন্তু আমাদের কর্মী যারা আমরা দলীয় সংগঠনে যারা জড়িয়ে আছি আমরা যারা ভারতীয় জনতা পার্টির মতাদর্শী বিশ্বাসী আমরা কিন্তু কেউ এটার সঙ্গে জড়িত নেই। হ্যাঁ, আমরা জড়িত ছিলাম, জড়িত আছি কিসের সঙ্গে? এই মানুষগুলোকে কি করে উদ্ধার করা যায়, মানুষগুলোকে কি করে এই বিভীষিকাময় পরিস্থিতি থেকে রেহাই দেওয়া যায়। আমি এরকমও দেখেছি আমাদের অনেক কার্যকর্তা তার ঘরে চাল নেই, খাওয়ার সংস্থান নেই, কিন্তু সে অন্য বাড়িতে গিয়ে যারা বিভিন্ন এই বন্যা কবলিত তাদের ঘরে গিয়ে চাল ডাল রেশন বিলি করছে। না, মানুষের পাশে দাঁড়িয়েছে বন্যার সময়, সেটা কিন্তু এক বাক্যে সবাই স্বীকার করছে এবং সেটা স্বীকার করতেই হবে। গত বছরের বন্যায় রাজ্যের মানুষ মানবতার একটা অন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এখন গণতন্ত্র আক্রমণ করছে শাসক দল, সংবিধান ধ্বংস করার চেষ্টা করছে বিজেপি, আইনের শাসন নেই, পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু অসন্তোষ প্রকাশ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সমাবেশে ওনার বক্তব্যে। এবং পাশাপাশি বলছে যে রাজ্যে নারী নির্যাতন বাড়ছে, ক্রমবর্ধমান নারী নির্যাতন, ধর্ষণ এবং পাচার বাণিজ্য। নেশার বিরুদ্ধে রুখে দাঁড়াবে, আন্দোলনে নামবে আগামী দিন বিরোধী দল। এই বিষয়ে আপনার কি মতামত? এখানে যে কথাগুলো অভিযোগগুলো করা হয়েছে এগুলো কত অংশে সত্যি? দেখুন, উনি ত্রিপুরা রাজ্যের একজন সুপরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। এই রাজ্যের বুকে দীর্ঘদিন উনি রাজনীতি করে এসছেন, ছাত্র রাজনীতি থেকে উনার অভিষেক হয়েছে আমি শুনেছি। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, উনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি বলছি যে উনার মতন একজন লোক এই অভাব অভিযোগগুলো, হ্যাঁ বিরোধী হিসেবে উনি অভাব অভিযোগ করবেন, সেটাই স্বাভাবিক, সেটাই বাস্তব। কিন্তু আমি বলবো উনার মতন একজন লোক যদি গঠনমূলক রাজনীতি করেন, গঠনমূলক বিরোধিতা করেন, সেটা এই রাজ্যবাসীর থেকে, আমাদের পক্ষ থেকে সেটা বাঞ্ছনীয় হবে। দেখুন, তাদের সময়ে 35,000 কোটির রোজভ্যালি কেলেঙ্কারি, আমি কয়টা বলবো, 640 কোটির পিডব্লিউডি কেলেঙ্কারি, 600 কোটির উড়ালপুল দুর্নীতি, 170 কোটির বিশালগড় আরডি ব্লক দুর্নীতি, 115 কোটির মনরেগা প্রকল্প দুর্নীতি, 30 কোটির জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন দুর্নীতি, 18.78 কোটির মিড ডে মিল দুর্নীতি, 5 কোটির রাসমা কেলেঙ্কারি, কত বলবো, মানে ও শেষ নেই। এবার আসছি এই রাজ্যের বুকে তাদের সময়ে তিনজন বিধায়ক খুন হয়েছেন, মন্ত্রী খুন হয়েছেন, এসডিএম খুন হয়েছেন, নারীরা ধর্ষিতা হয়েছে, জ্বলন্ত পুলিয়ে মারা হয়েছে। টাটা কালীবাড়িতে, আগরতলা শহরের বুকে, আগরতলা শহরতলিতে টাটা কালীবাড়িতে একজন নারীকে বেঁধে চুল ধরে তাকে টেনে হিঁচড়ে পাড়ার লোকের সামনে উনাকে ইজ্জত লুণ্ঠন করা হয়েছে। আজকে ওই মহিলাকে আমরা এই রাজ্যের বুকে একজন কর্পোরেটরের সম্মান দিয়েছি। তো এটা হলো ভারতীয় জনতা পার্টি। তো প্রতিনিয়ত এই রাজ্যের বুকে সেই আমলে যেগুলো আপনি বললেন, আপনি অবশ্যই তথ্য তুলে ধরলেন যে সেই আমলে বা বামফ্রন্ট আমলে সেই সমস্যাগুলো হয়েছিল বা এই ঘটনাগুলো হয়েছিল, তাহলে কি যেটা বিরোধীরা অভিযোগ করছে তাহলে এই আমলে বা আপনাদের বিজেপি জোট আমলে কি তাহলে কোনো ধরনের সমস্যা হচ্ছে না, কোনো ধরনের ঘটনা হচ্ছে? দেখুন, কাজ যারা করে তাদের সমস্যা হবেই, এটাই বাস্তব। যারা কাজ করে না তাদের সমস্যা হবেই না, কারণ সে কাজই করে না। ভারতীয় জনতা পার্টির সুশাসনের সরকার এই রাজ্যের বুকে একটা দীর্ঘ সময়, ত্রিপুরা রাজ্য স্বাধীনের পর থেকে এই যে একটা অরাজক অবস্থান ছিল, কেউ কারুর কথা শুনতো না, শাসক দল তাদের মর্জি মাফিক চলতো, লাল ক্যাডার বাহিনী তাদের হাত ধরে চাকরি পাওয়া থেকে শুরু করে কাজকর্ম, লোন, সমস্ত কিছু তাদের হাত ধরে হতে হতো। নেতা মন্ত্রীদের একটা বিলাসবহুল একটা পরিস্থিতি, তারা তাদের জীবন যাপন করত। এই যে পরিস্থিতিটা ছিল, এই পরিস্থিতি থেকে এই রাজ্যকে রেহাই দেওয়ার জন্য আমাদের সুশাসনের সরকার 2018 পর থেকে প্রতিনিয়ত চেষ্টা করে আসছে এবং আমরা অলমোস্ট সাকসেস হয়েছি। এবং বর্তমান যে পরিস্থিতিতে, এই পরিস্থিতিতে যারা বিরোধীরা আছেন, যারা এই রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, প্রত্যেকে যদি আমরা একত্রিত হয়ে এই রাজ্যকে একটা সুন্দর রাজ্য তৈরি করার পরিকল্পনা না নিই বা মনের থেকে আমরা সেই ভাব যদি আমাদের না থাকে, এই রাজ্যকে কখনো সুন্দর রাজ্য, একটা পরিকল্পিত, একটা সুসংগঠিত রাজ্য করা সম্ভব নয়। অনুষ্ঠানের সময় ফুরিয়ে আসছে। আপনাদের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ অবশ্যই করা হচ্ছে এবং সেখানে প্রকাশ্য সমাবেশ থেকে যেভাবে করা হয়েছে এবং
24তম রাজ্য সম্মেলনের পর যে সাংবাদিক সম্মেলন করা হয়েছে সেখানেও কিন্তু অনেকগুলো অভিযোগ তুলে এবং রাজ্যবাসীর সমস্যা বলে সেগুলোকে আগামী দিন আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে এবং হুঁশিয়ারি দেওয়া হয়েছে, হুমকি আমি বলবো না, হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে পথে নামবে সিপিএম, ধর্মীয় ও সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করার চক্রান্ত করছে আরএসএস বিজেপি। দেখুন, সাম্প্রদায়িক যে বিষয়গুলোর কথা আমি বলবো সেগুলো হয়তোবা না বললেই না হয়, তারপরে আমি বলবো কেন না, কারণ সাম্প্রদায়িক উস্কানি যেই দু চারটা হয়েছে, আমাদের যে প্রশাসনিক স্তরে ইনকোয়ারি হয়েছে ছোটখাটো, এবং আমাদের কাছেও যে খবর এসছে, যেই সমস্ত জায়গাতেই সাম্প্রদায়িক উস্কানিমূলক ঘটনা হয়েছে এই রাজ্যের বুকে আমাদের সরকারের আমলে, প্রত্যেকটা জায়গাতেই দেখা গেছে কোথাও না কোথাও বামপন্থীরা বা বামপন্থী ক্যাডাররা, বামপন্থী নেতৃত্বরা জড়িত ছিল। এবং কোনোভাবে এই রাজ্যের সাধারণ মানুষের মনে, যারা গ্রামে গঞ্জের মানুষ আছেন, যারা এখনো শহরের যে পরিবেশটা তাদের সেইভাবে ভোগ করতে পারছে না, তারা সরল জীবন যাপন করছে, এই মানুষদের মনের মধ্যে যে সাম্প্রদায়িক উস্কানি, ওই নেতা নেতৃত্ব যারা নেতৃত্ব আছেন, সিপিএম এর বলুন, কংগ্রেস বলুন, যারাই আছে, তাদের মধ্যে থেকে যেই ধরনের উস্কানি আমরা মাইক্রো লেভেলে অবজারভেশন করে এবং প্রশাসনিক স্তরেও তারা স্কুটিনি করেছে, আমি যতটুকু জানি, প্রত্যেকটা জায়গাতেই আমরা দেখেছি যে সিপিএম এর কিছু ক্যাডার তার সঙ্গে জড়িত ছিল এবং এই রাজ্যকে, রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার জন্য, এই রাজ্যের মানুষকে পাহাড়ি বাঙালির মধ্যে একটা বিভেদ তৈরি করার জন্য, ধর্মীয় একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্য তারা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং আমি আজকে অন ক্যামেরা এই রাজ্যের মানুষদের বলবো যে আপনারা সজাগ থাকুন, আপনারা সজাগ থাকুন। এই ধরনের ক্যাডার বাহিনী থেকে, লাল বাহিনী থেকে, যারা প্রতিনিয়ত আপনার পাশে হয়তো বসে আছে কিন্তু আপনাকে একটা উস্কানিমূলক আলোচনার মাধ্যমে আপনাকে সাম্প্রদায়িক দাঙ্গার বা সাম্প্রদায়িক ভাবে একটা হানাহানির চেষ্টা করে যাবে তারা। তো আপনারা যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, আপনারা সজাগ থাকবেন, রাজ্যকে এই ধরনের পরিস্থিতি হতে কখনো দেবেন না। রানাবাবু, আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে, আরেকটা প্রশ্ন আপনার কাছে অবশ্যই জানতে ইচ্ছে করবো যে অনেকেই বলছেন যে রাজ্যের বিরোধীদের শক্তি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে 2018-র পর, যেটা আপনাদের নেতৃত্বরা বারবার বলছেন। আমি শুরুতেই বলছিলাম যে জমি হারাচ্ছিল, বিরোধীরা জমি হারিয়ে ফেলেছিল, সেই জমি পুনরুদ্ধার করছে ধীরে ধীরে অনেকেই মনে করছেন, এবং তারই শক্তি প্রদর্শন হয়ে গেল এই প্রকাশ্য সমাবেশে। এবং সেটা আপনারা কি মনে করেন যে বিরোধীরা কি সত্যি তাদের পায়ের নিচে জমি নেই এই মুহূর্তে, নাকি কিছুটা ফিরে পাচ্ছে হারানো জমি? দেখুন, আমি প্রথমেই বলেছি যে বিরোধীরা এই ধরনের ৩-৪ হাজার লোক শহরের রাস্তার মধ্যে একত্রিত করে ছোটখাটো জনসমাবেশ করে তারা যদি মনে করে যে এই রাজ্যের মানুষকে বোকা বানিয়ে আবারও সরকার গঠন করা যাবে বা এই রাজ্যের রাজনীতিকে একটা অন্য মাত্রায় নেওয়া যাবে, সেটা তাদের ভুল ধারণা হবে। আজকের দিনেও এই রাজ্যের বুকে যে ৩,৩৫০টা বুথ রয়েছে, প্রত্যেকটা বুথে আমাদের ন্যূনতম ৮০ থেকে ৯০ জন কার্যকর্তা রয়েছে। প্রত্যেকটা বুথে বিভিন্ন স্তরে, মোর্চা বলুন, মাদার সংগঠন বলুন, আমাদের বিভিন্ন সেল আছে, ডিপার্টমেন্ট আছে, সমস্ত কিছু মিলিয়ে ৮০ থেকে ৯০ জন প্রত্যেকটা বুথ স্তরে আমাদের শুধুমাত্র কার্যকর্তা রয়েছে। এরপরে তো আমাদের সমর্থক রয়েছে। তো সুতরাং যদি বিরোধীরা মনে করে যে এই ধরনের একটা ছোটখাটো সমাবেশে একটা বিশাল কিছু তারা এই রাজ্যের ইতিহাস করে ফেলেছে, সেটা তাদেরকে বলবো এই ধরনের যে চিন্তাধারা সেটা নাই করতে। আমি বলবো এই রাজ্যকে সুন্দর রাজ্য বানানোর জন্য সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে কাজ করলে এটা সুন্দর, একটা সুগঠিত, একটা সুন্দর সমাজ এই রাজ্যে গঠন করা সম্ভব হবে। আগামী দিনে বা আগামী কয়েকদিনের মধ্যে বিজেপির এই ধরনের কোনো রাজ্য সমাবেশ, প্রকাশ্য সমাবেশ কি রাজ্যবাসী দেখবে? দেখুন, আমাদের রাজ্য সভাপতি থেকে শুরু করে আমাদের সংগঠনের নেতৃত্বরা রয়েছেন, আমাদের দিল্লির নেতৃত্বরা রয়েছেন, আমাদের প্রভারীরা রয়েছেন, ওরা অবশ্যই বিভিন্ন বিষয়ে তারা চর্চা করে।
তো এই বিষয়টা সম্পূর্ণ তাদের বিষয়ে তারা আলোচনা করবেন যে সংগঠনকে মজবুত করতে আগামী দিনে কি কি পদক্ষেপ নেওয়া দরকার, এবং তারা প্রতিনিয়ত এই নিয়ে চর্চা করেন না, শুধু তারা কাজও করে যাচ্ছেন। এবং আপনারা দেখে থাকবেন যে আমাদের যে সংগঠনের মহামন্ত্রী রয়েছেন, আমাদের প্রভারী রয়েছেন, বিভিন্ন স্তরে ইনচার্জরা রয়েছেন, দিল্লি থেকে প্রতিনিয়ত আমাদের নেতৃত্বরা আমাদেরকে ফলো আপ করেন এবং খোঁজখবর রাখেন। তারা এই বিষয়ে সংগঠনের মজবুত করা নিয়ে তারা আলোচনা করেন এবং আগামী দিনে কিভাবে এ নিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যের ভারতীয় জনতা পার্টিকে আরো সুন্দরভাবে সুগঠিত করা যায়, তারা এ নিয়ে অবশ্যই আমাদেরকে আগামী দিনে তাদের যে চিন্তাধারা সেটা আমাদেরকে জানিয়ে দেবে। অসংখ্য ধন্যবাদ রানাবাবু, আজ সঙ্গে থাকার জন্য। গুরুত্বপূর্ণ এই আলোচনায় আপনি অংশগ্রহণ করলেন। আগামী দিনে রাজ্য রাজনীতি কোন দিকে মোড় নেবে সেই বিষয়ে আপনি আলোচনা করলেন, এবং সিপিএম এর যে প্রকাশ্য সমাবেশ, সেই সমাবেশ থেকে যেসব অভিযোগগুলো তোলা হয়েছে এবং আজ 24তম রাজ্য সম্মেলনের পর যে সাংবাদিক সম্মেলন করা হয়েছে সেখান থেকে যে আওয়াজ তোলা হয়েছে, প্রশ্ন তোলা হয়েছে, অভিযোগ তোলা হয়েছে, সেগুলো আপনি খণ্ডন করলেন। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুরা, 2018 সালে পালা পরিবর্তন হবার পর জমি হারানো সিপিএম এর এই প্রকাশ্য সমাবেশ যে বেশ তাৎপর্যপূর্ণ তা বলছেন বা মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে সমাবেশের জমায়েত ও রাজ্য সম্মেলন দলের কর্মী সমর্থকদের কতটা উজ্জীবিত করবে তা সময় বলবে। আগামী দিন যে আন্দোলনের আভাস দিলেন সিপিএম নেতৃত্বরা, তাতে কতটা কর্মী সমর্থকরা বা সাধারণ মানুষের অংশগ্রহণ করবে সেদিকে তাকিয়ে আছে রাজ্যের গোটা রাজনৈতিক মহল। তবে সিপিএম এর 24তম রাজ্য সম্মেলন এবং প্রকাশ্য সমাবেশ রাজ্য রাজনীতিকে আগামী দিনে কতটা প্রভাবিত করতে পারে, দলের কতটা শক্তি বৃদ্ধি করতে পারবে, সেটা সময় বলবে। তাই রাজ্য রাজনীতির সব খবরে চোখ রাখছি আমরা, আর আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।